তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের। চলতি মাসের একটি বড় রায় ঘোষণা করেছিল মাননীয় উচ্চ আদালত, এবং সেই রায় যাতে কার্যকরী হয়, অতি দ্রুত যাতে কার্যকর করা যায় সেই রায়, সেই দাবিতেই আজ সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছে ঘটনা? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অরূপের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের। চলতি মাসে একটি বড় রায় ঘোষণা করেছিল মাননীয় উচ্চ আদালত। রায়ে আদালত জানিয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীরাও গ্র্যাচুইটি পাবেন। এই রায় সময়ের মধ্যে কার্যকর করার দাবিতে শুক্রবার ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমরা আবারও চেষ্টা করবো অরূপের সঙ্গে কথা বলার, যোগাযোগ করার। অরূপ, শোনা যাচ্ছে? ঠিক ঠিক কি হয়েছে ঘটনা? হ্যাঁ শুভেন্দু, দেখো, হাইকোর্ট কিন্তু চলতি মাসের 9 তারিখে একটা রায় প্রদান করেছিল যে সমস্ত কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং পেনশনার্স আছে তাদেরকে অতি সত্বর গ্র্যাচুইটি প্রদান করতে হবে, এই মর্মে রায় ঘোষণা করেছিল হাইকোর্ট। এবং এই যে রায়, এই রায়ের ফলে যে আর্থিক বেনিফিট ওরা পাবে, এই বেনিফিট যাতে রাজ্য সরকার তথা রাজ্য সরকারের যে দপ্তর আছে সমাজ কল্যাণ দপ্তর, সেই দপ্তর যাতে এই রায় কার্যকর করে দ্রুত তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করে, সেই দাবি নিয়ে কিন্তু আজকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংগঠন নেতৃত্ব ওরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে। এর আগেও কিন্তু তারা এই ব্যাপারে ডেপুটেশন প্রদান করেছিল, ফলে বলা যায় বারবারই কিন্তু আদালতের রায় কার্যকর করার দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করছে, কারণ তার সঙ্গে ওদের জীবন জীবিকার প্রশ্ন জড়িত। আমরা জানি যে রাজ্যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এটা নির্দ্বিধায় বলা যায় তাদের যে আর্থিক যে পরিকাঠামো বা যে বেতন বা যে সমস্ত সুযোগ সুবিধা ওরা পায়, তা কিন্তু বর্তমান যুগের সমাজ ব্যবস্থায় প্রয়োজনীয় যে তুলনা, প্রয়োজনীয় যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে কিন্তু খুব একটা মানানসই নয়, এবং প্রয়োজনের তুলনায় খুব সামান্যই তারা পায়। একেবারে অরূপ, আমি এখানে আরেকটা প্রশ্নে আসবো যে আমরা প্রায় রাজ্যের একাধিক জায়গা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বারংবার বিক্ষোভ দেখাতে দেখেছি। তারা জানিয়েছেন যে কেন্দ্রগুলির অবস্থা একেবারে বেহাল। এই বিষয়ে তারা একাধিকবার সরব হয়েছেন, এবং আজকে তাদের আদালতের রায়ের পরেও তাদের অধিকার পেতে গিয়ে ডেপুটেশন দিতে হচ্ছে। এই যে গোটা পরিস্থিতিটা, এটা কতটা হতাশাজনক। আসলে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, প্রান্তিক অঞ্চলের যে শিশু যারা রয়েছে, শিশুদেরকে একটা প্রপার শেপ দিতে বা শিশুদেরকে একটা ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এরা কিন্তু একটা কার্যকরী ভূমিকা নেয়। সেক্ষেত্রে তাদেরই যদি এই সরকারের কর্মীদের, এই সরকারি কর্মীদেরই যদি সরকার সঠিকভাবে না দেখে, এই গোটা পরিস্থিতিটা কতটা হতাশাজনক। অরূপ, অবশ্যই শুভেন্দু, পরিস্থিতি কিন্তু খুবই হতাশাজনক। বা সেই বাম আমল থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা বঞ্চিত, বলা যায় ওরা বঞ্চিত। তারা কিন্তু যথেষ্ট নিষ্ঠার সঙ্গে
তাদের দায়িত্ব পালন করে এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু অঙ্গনওয়াড়ি যে দিদিমণি এবং কর্মী সহায়িকা রয়েছে বা হেল্পার রয়েছে, তারা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই বাম আমল থেকে কিন্তু তাদের আর্থিক সুযোগ সুবিধা খুবই সীমিত এবং ন্যূনতম। এই ন্যূনতম বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা নিয়েই কিন্তু তারা এতদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসছে। বাম আমলেও তারা বারবার বিভিন্নবার সরকারের কাছে ডেপুটেশন দিয়েছে, বিভিন্নবার নিজেদের বক্তব্য রেখেছে যে আমাদেরকে আরো সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করা হোক, আমরা আর কুলিয়ে উঠতে পারছি না, কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। বর্তমান বিজেপি সরকার আসার পর কিছুটা হয়তো বা আর্থিক সংস্থান এর ক্ষেত্রে তাদের কিছুটা সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু যেই সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধা কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। এই পরিস্থিতিতে হাইকোর্ট যখন এই রায় দিয়েছে যে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং পেনশনারদেরও দিতে হবে, এই রায় যাতে দ্রুত কার্যকর করা যায়, এটা কিন্তু রাজ্য সরকারের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বাদ দিলে কিন্তু প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ একদম প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষা ব্যবস্থা বা শিশুদেরকে গড়ে তোলার ক্ষেত্রে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের এই অধিকার পেতে গিয়েও কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপ করতে হচ্ছে হাইকোর্টকে, এবং সেই অধিকার তারপরেও কিন্তু আসছে না। তাদেরকে ডেপুটেশন জমা দিতে হচ্ছে যাতে সময়ের মধ্যে তারা এই রায়টা কার্যকর করাতে পারেন। এই শুধু রায় নয়, আরো 4 দফা, এই রায় সহ আরো 4 দফা দাবি নিয়ে তারা আজ ডেপুটেশন দিয়েছেন। তারা কি জানাচ্ছেন ঠিক শোনাবো। তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-র উপরে কেস রয়েছে, কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে। আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন, ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয়, যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকে রায়টা কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনেদের মুখে হাসি ফুটুক। তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে, যেমন আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না। এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত এটা সবাই জানা, বারবারই আমরা ডেপুটেশন দিই যে এসএমপি বিল 7 মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে। তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে, যেমন চালের ড্রাম, প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে চালের ড্রামের শর্টেজ, এবং অনেক দিন প্রায় 14-15 বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে, ড্রামগুলি ভেঙে গেছে। চাল রাখা, শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইঁদুর থাকছে, তো এগুলো তার বাচ্চাদের খাওয়ানো যায় না। তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে 9,000 উপর সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয়, কারণ 15 বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুণ। হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে কতজন উপকৃত হবে? আপনারা কতজন রয়েছেন? রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় 5,000-এর মতো। তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ আগামী দিন যাবে, 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছে, প্রত্যেকে এই রায়ে উপকৃত হবে। আপনার পরিচয়টা? আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 31শে মে শুক্রবার দুপুর 12টা নাগাদ হঠাৎ করে ইছপপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলারা একত্রিত হয়ে সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে 80% মহিলারা যোগ দিলেও মহিলাদের সঙ্গে 20% পুরুষও সামিল ছিলেন। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত ক্ষিপ্ত মহিলারা জানিয়েছেন, বিগত 6 দিন ধরে গোটা ইছপপুর গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ নেই। 6 দিন ধরে ইছপপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 500 পরিবার বিদ্যুৎহীন রয়েছে। এই গোটা বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস দত্ত আমাদের ফোন লাইনে রয়েছেন। দেবাশিস, কি হয়েছে গোটা বিষয়? প্রথমে যেটা তোমাকে জানাবো, গত 1 সপ্তাহ ধরে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিশেষ করে গত সপ্তাহখানেক আগে এই কৈলাসহর মহকুমায় প্রবল বজ্রপাত সহ ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের কিছুদিন আগে থেকেই কৈলাসহরের বিভিন্ন মহকুমা অঞ্চলে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বিদ্যুৎহীন হয়ে রয়েছে। তুমি নিশ্চয়ই তোমার মনে রয়েছে, গত 3 দিন আগেও আমাদের নিউজ চ্যানেলে আমরা এই খবর প্রকাশ করেছিলাম, এই কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে গ্রামবাসীরা একত্রিত হয়ে জাউলতুরি গ্রাম পঞ্চায়েত এর গ্রামবাসীরা একত্রিত হয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন গত 2 দিন আগে। এরপর আজ 31 মে বিকাল দুপুর 12টা নাগাদ হঠাৎ করে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত ইছপপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা একত্রিত হয়ে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভরত অবস্থায় আমরা মহিলাদের সাথে কথা বলে জানতে পারি, বিগত 6 দিন থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে এলাকার তীব্র পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। বারবার তাদের সাথে ফোনে যোগাযোগ করলেও সাই কম্পিউটার সংস্থা আধিকারিকরা কোনো ধরনের পাত্তাই দেননি বলে জানান মহিলারা। আজকের এই বিক্ষোভের পরে সাই কম্পিউটারের আধিকারিকরা কি জানাচ্ছে? তাদের তরফ থেকে কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, এখানে উল্লেখ করার বিষয় হলো এই যে, যদিও ঘটনা অনেকটা অবিশ্বাস্য হলেও সত্যি, যে যখন বিক্ষোভরত মহিলারা নিজের গ্রাম থেকে এসে শহরে এসে সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন দুপুর 12টা থেকে, দুপুর 1টা নাগাদ হঠাৎ করে অফিসের ভিতর থেকে সাই কম্পিউটার কিছু কর্মীরা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি এবং অশ্লীল আচরণ করেন। এরপরে বিক্ষোভরত মহিলারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বিক্ষোভরত মহিলারা অফিস ঘেরাও প্রত্যাহার করে নেন। সঙ্গে সঙ্গে ওনারা কৈলাসহরের মূল শহরের সেন্ট্রাল রোড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। মহিলারা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে পুরো সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ চলাকালীন অবস্থায় প্রায় কয়েকশো গাড়ি অবরোধের দুপাশে আটকে পড়ে এবং যাত্রীরাও নাজেহালের শিকার হন। প্রায় দুপুর 3:30 নাগাদ কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতি অবরোধ স্থলে এসে মহিলাদের সাথে প্রায় 45 মিনিটের মতো কথা বলেন। তারপরে এই অবরোধ স্থলে ডেকে আনেন
স্থায়ী কম্পিউটার সংস্থার আধিকারিকদেরকে। স্থায়ী কম্পিউটার সংস্থার আধিকারিকদের সাথে কথা বলার পর নবকুমার জমাতিয়া জানান যে আজকে রাত্রের মধ্যেই গোটা ইসবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পর বিকাল 4:30 নাগাদ মহিলারা অবরোধ প্রত্যাহার করেন। তবে এখানে উল্লেখ করা যেতেই পারে যে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা স্থায়ী কম্পিউটার সংস্থার বিরুদ্ধে প্রতিদিন গোটা মহকুমা এলাকায় অর্থাৎ কৈলাসহরের প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহর এলাকায় এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষোভ বৃদ্ধির ফলে স্থায়ী কম্পিউটার সংস্থার বিরুদ্ধে মহকুমাবাসীরা যে কোনো দিন যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন বলেও তত্ত্ববিজ্ঞ মহল মনে করছেন। আরেকটা বিষয় দেবাশিস, এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছেন বা তারা কি এখনো পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছিলেন বা তাদের কি কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? এখানে স্থানীয় জনপ্রতিনিধি বলতে আমি প্রথমেই একটা কথা বলে রাখি, মানে শাসক দলীয় যারা জনপ্রতিনিধিরা আছেন, বিশেষ করে এই যে আজকে দুপুরবেলা যে ঘটনাটি ঘটলো, প্রথমে স্থায়ী কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও, পরবর্তী সময়ে শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন কারা করেছে? ইচুপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা করেছেন। এই ইচুপুর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করছেন কে? শাসক দল অর্থাৎ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা শাসক দলের 50 সদস্যরা না এলেও ওদের আঙুলি হেলন রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওনাদের মদত রয়েছে। কারণ এই গোটা 6 দিন ধরে ইচুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এই ইচুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতেও বিদ্যুৎ নেই, উপপ্রধানের বাড়িতেও বিদ্যুৎ নেই এবং ওই এলাকায় যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের বাড়িতেও কারণ বিদ্যুৎ নেই। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই অবরোধস্থলে প্রচুর পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী এসেছিলেন এবং তাদের নেতৃত্বে ছিলেন কৈলাসহর থানার এক দারোগাবাবু। যে দারোগাবাবু এখানে অবরোধস্থলে এসেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেই দারোগাবাবু বাড়িতেও 6 দিন ধরে বিদ্যুৎ ছিল না। একেবারে দেবাশিস, অনেক ধন্যবাদ, তুমি অনেক তথ্য আমাদেরকে এই বিষয়টা জানালে। তবে এই মুহূর্তে সময় হয়েছে যে বিক্ষোভরত মহিলা তাদের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা এলাকার, আপনারা কোন এলাকার মানুষ? কয়দিন ধরে এখানে বিদ্যুৎ নাই? আপনাকে জানাইছেন স্থায়ী কম্পিউটারে? আপনারা জানাইছেন না বিদ্যুৎ অফিসে? ফোন তুলে না তো, ফোন রিসিভ করে না, কারেন্ট লাগিয়ে ড্রাইভার কেন দিব? ফোন রিসিভ করে না। কয়দিন ধরে কারেন্ট নাই? 6 দিন হইছে কারেন্ট নাই, আমাদের প্লাটে মারিয়া গেছে, মানুষের জল নাই। কোন কোন এলাকাত কারেন্ট নাই? 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড ডোটাত নাই। কোন পঞ্চায়েত? সুপুর রাস্তা নাই, সুপুর গাছবাদ কারেন্ট নাই, ফুলবাড়ি আন্দি গাছবাদ কারেন্ট নাই। আর আপনার মানে আপনি কি বলবেন, মানে কারেন্ট যে নাই? তো আজকে কি কইছে এখন এরা, কি কইছে? এতদিন গেল না কেন, কি কইছে? যেমনটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ চলছে, তার সঙ্গে চলছে লাগাতার বিক্ষোভ। তবে হেলদল নেই প্রশাসনের। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একের পর এক হুমকি দিচ্ছেন তার দপ্তরের কর্মীদের। এই গোটা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নই কিন্তু বারবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে রাজ্যবাসীকে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, রাস্তা কেটে কালভার্ট তৈরির ফলে জল জমছে বাড়ি ঘরে, তারই প্রতিবাদে কমলপুর মরাছড়া রাস্তা অবরোধ গ্রামবাসীদের। বিস্তারিত জানাতে কমলপুর থেকে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গোহরায়। দেবজিৎ, ঠিক কি হয়েছে ঘটনা? ঘটনা হলো আজকে সকালে তারা অবরোধ করে কমলপুর মরাছড়া রাস্তা, মানে ব্যস্ততম রাস্তাটি। ঘটনা হলো যে গত 3 দিন ধরে বৃষ্টির ফলে
হ্যাঁ, বাড়ি ঘরে জল জমেছে এই কারণে যে ভট্টাচার্য পাড়ায় লিঙ্ক রাস্তা একটা আছে যেটা মানে খুব ব্যস্ততম, সেটা মলাছড়া হয়ে কমলপুর শহরে দিকে যায় রাস্তাটা, মানে লোকজন আর যাতায়াত করে সেই জায়গাতে, এবং বিভিন্ন গাড়ি ঘোড়াও যাতায়াত করে সেইখানে। হঠাৎ করে পিডব্লিউডি তরফ থেকে যে রাস্তাটি মধ্য রাস্তায় একদম সম্পূর্ণ রাস্তা কেটে দিয়েছে। নিয়ম হচ্ছে যে এলাকাবাসীর দাবি যে অর্ধেক রাস্তা তৈরি করে বাকিটা পরবর্তী সময়ে তৈরি করতে হবে, কিন্তু দেখা যায় যে না, পুরাটা রাস্তাই তো যেখানে বাদ দিচ্ছে এই যে মাটি দিয়ে মাটি সরানোর ফলে একটা জায়গা বাদ সৃষ্টি হয়ে গেছে, জল নিষ্কাশনটা বন্ধ হয়ে যায়। তো যার ফলে জল নিষ্কাশন বন্ধ হওয়ার ফলে বৃষ্টির জল, ড্রেনের জল মানুষের বাড়ি ঘরে, এখানে মানে ঘনবসতি, সেই মানুষের বাড়ি ঘরে জল ঢুকে যায়। ফলে তারা অতিষ্ঠ হয়ে মহকুমা শাসক এবং স্থানীয় পূর্ত দপ্তরে তারা আবেদন জানিয়েছে যে জল নিষ্কাশনের ব্যবস্থাটা করতে, কিন্তু হয়তোবা সম্ভব হয়নি। প্রশাসনের তরফ থেকে বা পিডব্লিউডির একটা গাফিলতি রয়েছে, পূর্ত দপ্তরের একটা গাফিলতি রয়েছে, তো ফলে জল এত মানে মানুষের বাড়ি ঘরে যায় যে ফলে অতিষ্ঠ হয়ে আজকে তারা এই রাস্তা অবরোধ করে, মলাছড়া কমলপুর রাস্তাটি। একেবারেই দেবজিৎ, এই যে তুমি জানাচ্ছিলে এই অপরিকল্পিত নির্মাণ, এর ফলে এই যে দায়টা, এই দায়টা ঠিক কোন পক্ষের, এবং সরকার বা যারা প্রশাসন রয়েছেন স্থানীয় তারা কি জানতেন না? এখানে যে দায়টা দেওয়া হয়েছে, এলাকাবাসীর বক্তব্য হলো যে যেটা যে এখানে যে ঠিকাদার আছেন, যে ঠিকাদার কাজটা বরাদ্দ পেয়েছেন, সেই ঠিকাদারের মানে কি বলবো, নন প্ল্যানিং এ এই ঘটনাটা ঘটেছে। তারা রাস্তা সম্পূর্ণ কেটে দিয়েছে। তারা ভেবেছিল বলে এখানে যতটুকু মানে জানতে পারি যে ঘটনাস্থলে এসে যে অত মানুষ নাকি এই রাস্তা দিয়ে চলাচল করে না, তাদের বক্তব্য। কিন্তু যে রাস্তা চলাচল অ্যাকচুয়ালি করে, খুব ব্যস্ততম রাস্তা, আগে বলা হয়েছে। পাশাপাশি যে মাটি যে সরানো হয়েছে, মাটিতে একটা বাঁধ সৃষ্টি হয়ে গেছে জল নিষ্কাশনের, তো এই বিস্তর উঁচু মাটি, যার জন্য আমি ওই ভিডিওতে ফুটিতে দিয়ে দিয়েছি। কিন্তু দেখা যায় যে এর ফলেই এখানে সবাই এই ঠিকাদারকে দায়ী করছে। অর্থাৎ এই ঠিকাদারের অপরিকল্পিত নির্মাণের ফলেই আজকে এই সমস্যায় ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। একদম এলাকাবাসী সমস্যায় ভুগছে এলাকাবাসী, এবং এখন এই পথ অবরোধ উঠে যায় আশ্বাসের ফলে। এখানে বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি এখানে যে ডে লেবার গুলো আছেন, যারা বিভিন্ন সকালবেলা থেকে শহরে বন্দরে বিল্ডিং এর কাজ করেন কিংবা আপনার দৈনিক শ্রমিকের কাজ করেন, তারা কিন্তু ম্যাক্সিমাম 85 লালছড়ি, এরপরে চন্দননগর, সোনারায়, ছোট সুরমা ওই অঞ্চলের তারাও আটকে পড়ে। তাদের একটা খুব যে আমরা যে কাজ পেলাম না, আমরা যে কাজে যেতে পারছি না এই অবরোধের ফলে, আমাদের সংসার কে চালাবে? আমাদের ঘরে 4-5 জন করে লোকজন রয়েছে, আমাদের দৈনিক হাজিরা দিতে হবে। তারাও একটা এখানে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হয়েছিল। অর্থাৎ দেবজিৎ, মানে উভয় পক্ষেই এই পরিকল্পনাহীন নির্মাণের ফলে উভয় পক্ষেই সেই অসুবিধায় কিন্তু পড়ছে আমজনতাই। একদিকে যেমন সাধারণ যে দিনমজুররা রয়েছেন, অন্যদিকে গ্রামবাসীরা। এবার এই গোটা ঘটনায় প্রশাসনের কি বক্তব্য? ঠিক প্রশাসনের বক্তব্য হচ্ছে যে কালকে আলোচনার মাধ্যমে টাইম দিয়েছে যে কাল 11টার সময় কমলপুর এসডিএম অফিসে লেবার পক্ষ, যারা শ্রমিকে কাজ করতে পারেনি অবরোধের ফলে, এবং যে নির্মাণ সংস্থা যারা এই নির্মাণের কাজের জন্য এই ব্যাঘাত ঘটেছে, এই অবরোধ, তাদের সাথে আলোচনার মাধ্যমে এই ব্যাপারটি করা হবে বলে তারা জানিয়েছে। এখানকার যে মানে স্থানীয় যে নেতা আছেন পরুদুষ পাল, এই সমস্যার সমাধানের দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দেবজিৎ, যে এই পরিকল্পনাহীন নির্মাণের ফলে ঠিকাদারের পরিকল্পনাহীনতায় আজ সমস্যার মধ্যে পড়েছেন যেমন দিনমজুররা, তেমন গ্রামবাসীরাও কিন্তু অতিষ্ঠ হয়ে রয়েছেন। এই ভুক্তভোগী অংশের মানুষ কি জানাচ্ছেন শোনাবো। সবাইকে
কেন অবরোধটা করছেন? এর জন্য নিয়ে অবরোধ করছেন? রাস্তা অবরোধ করলে জনগণের ক্ষতি ছাড়া লাভ হয় না, ঠিক আছে? এখানে হাসপাতালে রুগী আছে, কলেজের স্টুডেন্ট আছে, অনেক লোক আছে, পেশারের রুগী আছে, সব আছে রাস্তাটার বেহাল অবস্থা। এটা দিয়ে এমন কাজ করাইছে, এটা কোনো পরিষেবা ভালো হয় নাই। ওখানে জলে আমরা জলাক্ত হয়ে গেছি, রাত জনসাধারণ যাওয়া আসার জন্য খুব অসুবিধা হচ্ছে। আমরা 10 টাকার বেশি 20 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আমরা হসপিটালে যেতে হচ্ছে, ওষুধে যেতে হচ্ছে, সবখানে যেতে হচ্ছে। সাপ্লাই বন্ধ, বিদ্যুৎ পরিষেবা খুব খারাপ। আমরা এর জন্য অবরোধ করছি রাস্তা। আমরা সবার সহযোগিতা চাই, আমরা যেন অবরোধটা সফল হয়, এর জন্য সবার কাছে অভ্যর্থনা জানাচ্ছি। হসপিটালের যে মেইন রোড এবং ভট্টাচার্যপাড়া যে এরিয়া দিঘিরপাড় সমেত এই ভট্টাচার্যপাড়াতে যতটা সম্ভব সঙ্গে নিকটে রেমেলের টাইমে যে সময় সারা ভারতবর্ষে ঝড়ের সতর্কতা জারি করছে, ঠিক ওই সময়টাতে মেইন রোডটারে রাতের অন্ধকারে কাটা হয়েছে। কোনো পাবলিকের সাথে এলাকার মানুষের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া পুরাটা ড্রেনে রাস্তাটাতে এইভাবে কাটতে রাখছে, যার লাগে পুরা এলাকাতে জলের একটা বাজারে সমস্ত জায়গাতে জল। এই হসপিটাল রোডে শয়ে রুগী যাইতে পারে না, স্কুল ছাত্ররা যাইতে পারে না, একটা বিরাট বিপর্যয়ের মধ্যে এলাকাবাসী আছে। মহকুমা প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন, এবং পিডব্লিউডি কীভাবে এই অর্ডার জারি করলো পুরোটা একভাবে কাটটা দেওয়ার লেগে রাতের অন্ধকারে, এটা আমরা কেউই জানি না। এটা সুস্থ জনগণের তাদের সুবিধাও হয়। কয়টার থেকে অবরোধ চলে? এটা আরম্ভ হচ্ছে 8টার থেকে। এখন তো 10:30 বাজে। চলবে আপনাদের আন্দোলন? যতক্ষণ পর্যন্ত এই যে মহকুমা প্রশাসন পিডব্লিউডি অফিসাররা নাই, আমরা এখানে আন্দোলনে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের। চলতি মাসের একটি বড় রায় ঘোষণা করেছিল মাননীয় উচ্চ আদালত, এবং সেই রায় যাতে কার্যকরী হয়, অতি দ্রুত যাতে কার্যকর করা যায় সেই রায়, সেই দাবিতেই আজ সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছে ঘটনা? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অরূপের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের। চলতি মাসে একটি বড় রায় ঘোষণা করেছিল মাননীয় উচ্চ আদালত। রায়ে আদালত জানিয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীরাও গ্র্যাচুইটি পাবেন। এই রায় সময়ের মধ্যে কার্যকর করার দাবিতে শুক্রবার ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমরা আবারও চেষ্টা করব অরূপের সঙ্গে কথা বলার, যোগাযোগ করার। অরূপ, শোনা যাচ্ছে? ঠিক কি হয়েছে ঘটনা? হ্যাঁ শুভেন্দু, দেখো হাইকোর্ট কিন্তু চলতি মাসের 9 তারিখে একটা রায় প্রদান করেছিল যে সমস্ত কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং পেনশনার্স আছে তাদেরকে অতি সত্বর গ্র্যাচুইটি প্রদান করতে হবে, এই মর্মে রায় ঘোষণা করেছিল হাইকোর্ট। এবং এই যে রায়, এই রায়ের ফলে যে আর্থিক বেনিফিট ওরা পাবে, এই বেনিফিট যাতে রাজ্য সরকার তথা রাজ্য সরকারের যে দপ্তর আছে সমাজ কল্যাণ দপ্তর, সেই দপ্তর যাতে এই রায় কার্যকর করে দ্রুত তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করে, সেই দাবি নিয়ে কিন্তু আজকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংগঠন নেতৃত্ব ওরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে। এর আগেও কিন্তু তারা এই ব্যাপারে ডেপুটেশন প্রদান করেছিল, ফলে বলা যায় বারবারই কিন্তু আদালতের রায় কার্যকর করার দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করছে, কারণ তার সঙ্গে ওদের জীবন জীবিকার প্রশ্ন জড়িত। আমরা জানি যে রাজ্যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এটা বলা নির্দ্বিধায় বলা যায় তাদের যে আর্থিক যে পরিকাঠামো বা যে বেতন বা যে সমস্ত সুযোগ সুবিধা ওরা পায়, তা কিন্তু বর্তমান যুগের সমাজ ব্যবস্থায় প্রয়োজনীয় যে তুলনা, প্রয়োজনীয় যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে কিন্তু খুব একটা মানানসই নয়, এবং প্রয়োজনের তুলনায় খুব সামান্যই তারা পায়। একেবারে অরূপ, আমি এখানে আরেকটা প্রশ্নে আসবো যে আমরা প্রায় রাজ্যের একাধিক জায়গা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বারংবার বিক্ষোভ দেখাতে দেখেছি। তারা জানিয়েছেন যে কেন্দ্রগুলির অবস্থা একেবারে বেহাল। এই বিষয়ে তারা একাধিকবার সরব হয়েছেন, এবং আজকে তাদের আদালতের রায়ের পরেও তাদের অধিকার পেতে গিয়ে ডেপুটেশন দিতে হচ্ছে। এই যে গোটা পরিস্থিতিটা, এটা কতটা হতাশাজনক। আসলে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, প্রান্তিক অঞ্চলের যে শিশু যারা রয়েছে, শিশুদেরকে একটা প্রপার শেপ দিতে বা শিশুদেরকে একটা ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এরা কিন্তু একটা কার্যকরী ভূমিকা নেয়। সেক্ষেত্রে তাদেরই যদি এই সরকারের কর্মীদের, এই সরকারি কর্মীদেরই যদি সরকার সঠিকভাবে না দেখে, এই গোটা পরিস্থিতিটা কতটা হতাশাজনক। অরূপ, অবশ্যই শুভেন্দু, পরিস্থিতি কিন্তু খুবই হতাশাজনক। বা সেই বাম আমল থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা বঞ্চিত, বলা যায় ওরা বঞ্চিত। তারা কিন্তু যথেষ্ট নিষ্ঠার সঙ্গে
তাদের দায়িত্ব পালন করে এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু অঙ্গনওয়াড়ি যে দিদিমণি এবং কর্মী সহায়িকা রয়েছে বা হেল্পার রয়েছে, তারা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই বাম আমল থেকে কিন্তু তাদের আর্থিক সুযোগ সুবিধা খুবই সীমিত এবং ন্যূনতম। এই ন্যূনতম বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা নিয়েই কিন্তু তারা এতদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসছে। বাম আমলেও তারা বারবার বিভিন্নবার সরকারের কাছে ডেপুটেশন দিয়েছে, বিভিন্নবার নিজেদের বক্তব্য রেখেছে যে আমাদেরকে আরো সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করা হোক, আমরা আর কুলিয়ে উঠতে পারছি না, কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। বর্তমান বিজেপি সরকার আসার পর কিছুটা হয়তো বা আর্থিক সংস্থান এর ক্ষেত্রে তাদের কিছুটা সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু যেই সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধা কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। এই পরিস্থিতিতে হাইকোর্ট যখন এই রায় দিয়েছে যে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং পেনশনারদেরও দিতে হবে, এই রায় যাতে দ্রুত কার্যকর করা যায়, এটা কিন্তু রাজ্য সরকারের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বাদ দিলে কিন্তু প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ একদম প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষা ব্যবস্থা বা শিশুদেরকে গড়ে তোলার ক্ষেত্রে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের এই অধিকার পেতে গিয়েও কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপ করতে হচ্ছে হাইকোর্টকে, এবং সেই অধিকার তারপরেও কিন্তু আসছে না। তাদেরকে ডেপুটেশন জমা দিতে হচ্ছে যাতে সময়ের মধ্যে তারা এই রায়টা কার্যকর করাতে পারেন। এই শুধু রায় নয়, আরও 4 দফা, এই রায় সহ আরও 4 দফা দাবি নিয়ে তারা আজ ডেপুটেশন দিয়েছেন। তারা কি জানাচ্ছেন ঠিক শোনাবো। তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-র উপরও কেস রয়েছে। কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে। আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন, ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয়, যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকে রায়টা কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনেদের মুখে হাসি ফুটুক। তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে, যেমন আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না। এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত এটা সবাই জানা, বারবারই আমরা ডেপুটেশন দিই যে এসএমপি বিল 7 মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে। তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে, যেমন চালের ড্রাম, প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে চালের ড্রামের শর্টেজ, এবং অনেক দিন প্রায় 14-15 বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে, ড্রামগুলি ভেঙে গেছে। চাল রাখা, শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইঁদুর থাকছে, তো এগুলো তার বাচ্চাদের খাওয়ানো যায় না। তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে 9,000 উপর সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয়, কারণ 15 বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুন। হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে কতজন উপকৃত হবে? আপনারা কতজন রয়েছেন? রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় 5,000-এর মতো। তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ আগামী দিন যাবে, 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছে, প্রত্যেকে এই রায়ে উপকৃত হবে। আপনার পরিচয়টা? আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। বৃহস্পতিবার গভীর রাতে ভুতুরিয়া এলাকায় দুই যুবককে বাড়ি যাওয়ার সময় পথ আটকে বেধড়ক মারধর করে 3 যুবক। এই ঘটনায় আহত যুবকরা দ্বারস্থ হয় পূর্ব আগরতলা থানার। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলেই এখনো পর্যন্ত খবর। এই গোটা ঘটনাটি বিস্তারিত জানবো, আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী রয়েছে ফোন লাইনে। অরূপ, গোটা বিষয়টি কি হয়েছিল? হঠাৎ করে এই দুই যুবককে কেন মারলেন এই 3 যুবক? অরূপ, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি আরেকবার বলো। এই মুহূর্তে ফোন লাইনে একটু সমস্যা হয়েছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। বৃহস্পতিবার গভীর রাতে ভুতুরিয়া এলাকায় দুই যুবককে বাড়ি যাওয়ার সময় পথ আটকে বেধড়ক মারধর করে 3 যুবক। এই ঘটনায় আহত যুবকরা দ্বারস্থ হয় পূর্ব আগরতলা থানায়। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলো। একেবারে অরূপ, তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে গতকাল রাতে ভুতুরিয়া এলাকায় যে ঘটনা ঘটেছে, একেবারে লজ্জাজনক একটি ঘটনা। রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। দুই যুবক বাড়ি যাওয়ার পথে তাদের পথ আটকে তাদেরকে বেধড়ক মারধর করে 3 যুবক। কি মনে হয় এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ কি? হ্যাঁ সোহেলি, দেখো, এটা ঠিক মানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বা এরকম কিছু না। প্রাথমিক তদন্তে যা বেরিয়ে এসছে তাতে দেখা যায় যে দুই যুবক বাড়ি যাচ্ছিলেন, এমন সময় বাইকার ওই 3 যুবক তাদের পথ আটকায় এবং তাদেরকে দুই যুবককে ব্যাপকভাবে মারধর করে। তারপর আজকে গতকাল রাতে কিন্তু এই আক্রান্ত যে 2 যুবক তারা পূর্ব আগরতলা থানা শরণাপন্ন হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে কিন্তু তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানার যে ওসি, বর্তমান ওসি, তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু 3 অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাদের সন্ধানে কিন্তু পুলিশ রেড চলছে। সুতরাং বলা যায় যে পুলিশ মোটামুটি সক্রিয়ভাবে এখানে কাজ করছে। কিন্তু এই ঘটনার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো রাজধানী আগরতলার নেশাদ্রব্যের ব্যবহার এবং নেশাদ্রব্যের ব্যবহার যত বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট, ভায়োলেন্স কিন্তু ততই বাড়ছে। কিছুদিন আগে কিন্তু রাজধানীর পুষ্টি বিশ্বমণিতে এরকম একটি ঘটনা হয়েছে যেখানে তেলিয়ামোড়ার এক যুবককে যুবককে ব্যাপকভাবে মারধর করেছে কিছু সমাজ বিরোধী। ফলে এই ঘটনাগুলির যদি গভীর পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে কিন্তু নেশাদ্রব্যের বারবারন্তের কারণে কিন্তু হিংসা, রাজধানী আগরতলায় হিংসা ছড়িয়ে পড়ছে। এই জায়গাতেই একটা প্রশ্ন বারবার উঠছে যে যদি এই রকম ঘটনা বারংবার ঘটতে থাকে তাহলে রাজধানী আগরতলার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন করবেনি সাধারণ মানুষ। সেক্ষেত্রে কি করবে প্রশাসন? দেখো সোহেলি, আগে কিন্তু এখনো কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় পুলিশের কিন্তু নাইট পেট্রোলিং চালু আছে। বিভিন্ন থানার পক্ষ থেকে নাইট পেট্রোলিং করা হয়, বিট পুলিশ আছে। কিন্তু ক্রাইমের যে গ্রাফ, সেই ক্রাইমের যে ছোটখাটো ক্রাইমের গ্রাফ বলো বা বড় ক্রাইমের ছোটখাটো ক্রাইমের গ্রাফের সঙ্গে যদি মিলিয়ে দেখা যায় তাহলে কিন্তু দেখা যায় যে এই যে নাইট পেট্রোলিং যেটা বাইক দিয়ে করা হয় বা পুলিশের গাড়ি দিয়ে করা হয় সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় কম। প্রয়োজনের তুলনায় কম বলে কিন্তু পুলিশি সক্রিয়তা কম বলে কিন্তু এই ধরনের ঘটনাগুলি বারবার ঘটছে, যেখানে পুলিশের নাকের ডগায় অথবা পুলিশ আউটপোস্টের কিছুটা দূরেই বেপরোয়া সমাজ বিরোধীরা মারধরে ঘটনায় জড়িয়ে পড়ছে বা মানুষজনকে মারধর করছে। ফলে এই ঘটনায় পুলিশি সক্রিয়তা কিন্তু আরো বৃদ্ধি করা প্রয়োজন। রাজধানীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ যদি সাফিসিয়েন্ট ভাবে সক্রিয় না থাকে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আরো বাড়তে পারবে। যদিও পূর্ব থানার পুলিশ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে মোটামুটি, সেটা বলা যায়। অনেক ধন্যবাদ অরূপ। এই মুহূর্তে পূর্ব আগরতলা থানার ওসি এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে কি জানিয়েছেন শুনবো। গতকাল যখন রাত্রিবেলা এখানে আমাদের বুতুরিয়া গ্যাস এজেন্সির সামনে একটা ইনসিডেন্ট হয়েছে, 2 পার্টির মধ্যে ঝগড়া হয়েছে।
মারপিট হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ সাথে সাথে গেছে এবং যারা এখানে মারধর করেছে পালিয়ে গেছে এখান থেকে। আর দুজন ছেলে যারা ইনজুর্ড অল্প বিস্তর হয়েছে তারা থানাতে এসেছিল, আমরা পুলিশ পাঠিয়েছি এখানে, তাদের মেডিকেলে পাঠানো হয়েছে। তো আজকে তারা একটা কমপ্লেন দিয়েছে তারা আমাদের, আমরা একটা কেস নিয়েছি। কেস নেওয়ার আগেই আমরা কালকের ইনসিডেন্টের সূত্র ধরে সকাল থেকে আমাদের অফিসার বেরিয়েছেন, ওখানে বুতুরিয়ার আশেপাশে যে সিসিটিভি আছে সেটা ফুটেজ কালেকশন করেছি আমরা। বাইকে করে যে 3জন লোক এসছে তাদের আইডেন্টিফাই করা হয়েছে, তাদের বাড়িতে রেড করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা এখনও বাড়িতে নেই, এর মধ্যে একজন স্টুডেন্ট আছে, সে কলেজে গেছে। তো আমরা একটা কেস নিয়েছি, আজকের মধ্যেই তারা অ্যারেস্ট হয়ে যাবে, তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিহ্নিত হয়েছে স্যার? চিহ্নিত করেছে? হ্যাঁ চিহ্নিত, এখানে তারা 3 জনের নামও দিয়েছে যারা উত্তম ত্রিপুরা যে কমপ্লেনটা করেছে। এখানে তারা যে নামগুলো দিয়েছে এই নামগুলোর সাথে এবং আমাদের ফুটেজের যেটা দেখেছি সেটা মিল আছে এবং তারা অ্যারেস্ট হয়ে যাবে, আজকে অ্যারেস্ট হবে। রাজধানী আগরতলাতে এই ধরনের ঘটনা নতুন নয়। একের পর এক এই ধরনের নিরাপত্তাহীনতার যে সমস্যা, এই ধরনের অঘটন ঘটেই চলছে এবং এটা যে একেবারে অঘটন সেরকমটাও কিন্তু নয়। তবে এই যে ঘটনাগুলোর পেছনে মূল কাণ্ডারি কারা এবং কি কারণে এই ধরনের জিনিসপত্র ঘটছে আগরতলা শহরে, সে বিষয়ে কিন্তু অবশ্যই তদন্ত প্রয়োজন। তবে একটা প্রশ্ন সাধারণ কিন্তু বারবার করছেন যে এখন কি রাজধানী আগরতলাতে রাত্রিবেলাতে শান্তিতে চলাফেরাও করা যাবে না? এমনই কি তলানিতে এসে ঠেকেছে রাজধানী আগরতলার নিরাপত্তা? প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এবার চা বিক্রেতার বাড়িতে চুরি, বাড়ির লোকের অনুপস্থিতিতে চা বিক্রেতার ঘর সাফ করে দিল চোর। ঘটনা বিশালগড় থানার মধ্য লক্ষ্মীবিল নারী মঙ্গল স্কুল সংলগ্ন এলাকায়। বাড়ির মালিক উত্তম দেব চা বিক্রি করে সংসার প্রতিপালন করেন। তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার সকালে বাড়িতে এসে তিনি এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। তার বাড়িতে চুরি হয়েছে জেনে তার কি প্রতিক্রিয়া শুনব। আমি তো বাদ গেছে মশলা সিদ্ধা ধরে গেছি যে আমি তো আজকে সকালে বাইরে ফ্লোরে ছেলেরা পাঠাইছি বলে তার প্রাইভেট আছে, তুই বাড়ির যা গিয়েছে প্রাইভেট দায় পড়তে করে দায় তালা খুলতে লইয়া দেখে তালা টান দিচ্ছে শীতকাল বেরিয়ে পড়ছে ঘর ঢুকে মানে এখানে ফিটে বেরোলো যাও সালা এবার লগে লগে তাড়াতাড়ি ফোন করছে, ফালাই দিয়ে দূরাইয়া এরপরে আই পড়ছি। কি কি নিচ্ছে আপনার বাড়ির থেকে? বাইকটা নিতে কোনো ইচ্ছে রাখছে না, সব যা আছে স্বর্ণের জিনিস, রূপার জিনিস তো আসলো, কিছু বাদ দিছে না, ঘর লন্ড ফন্ড করে। কি নাম আপনার? আমার নাম উত্তম দেব। কোন জায়গার বাড়ি? বিশাল ভদ্রলোক নারীগুলো স্কুলের পেছনে। পুলিশ আইসি না ঘটনা? না না না, ওগুলো আইসে না। কি করেন আপনি? আমি 7 জন ধরে উঠে নারীগুলো স্কুল পড়তে সত্য। রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটতেই থাকছে, তবে এবারে একেবারে বেলাগাম কারণে চুরি। কি কারণে এই চুরি হলো তা এখনো জানা যায়নি, তবে পুলিশ এই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পানীয় জল না পেয়ে পথ অবরোধ করলো বিলোনিয়া নেতাজি পল্লী এলাকার প্রমিলা বাহিনী। 2 দিন ধরে পানীয় জল ঠিকভাবে পাচ্ছেন না নাজেহাল এলাকাবাসীরা। ক্ষুব্ধ হয়ে নেতাজি পল্লী প্রমিলা বাহিনীরা কলসি বালতি নিয়ে পথ অবরোধে বসেন আজকে। তাদের কি প্রতিক্রিয়া শুনবো। জল নাই তো 5 মিনিট জল দিতে সকালে 5 মিনিট দিতে পরিবেলে জল ছাড়ি গেছে গাড়ি দিকে জল নাই, আমরা জলের কষ্ট করছি। কতদিন ধরে এই অবস্থা চলছে? 2 দিন আজকে আর কালকে আমরা 2 দিন আমরা লেট্রিন যাইতেও কষ্ট, লেট্রিন যাওয়ার জল নাই, লেট্রিনে যাওয়ার জল নাই না এই অবস্থা। এখন তোমরা কি করতেছ? আমরা জলের লাগে ওই মেম্বারের কাছে ফোন করছি, মেম্বারের কাছে গাড়ি খারাপ, মেম্বারের কাছে জলের গাড়ি খারাপ, মেম্বারের কাছে ফোন সবাই বালতি টালতি রাস্তাতে সরাইতো, কারণটা কি তাকো? আরে জল সকালে দিছে না একটু কম দিছে এখনো না না আজকে না তো শুধু এটা একটু কম জল না না এটার ব্যাপার। তুই কি ডিপার্টমেন্টের লোক? তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? তুমি কিসের? না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো আগে বলো। এই যে লোকগুলারে তুমি মহিলাদেরকে তুমি বাধা দিলা, ওরার উদ্দেশ্যটা যে তুমি বানচাল করার চেষ্টা করতে আসো, কারণটা কি দেখো? সকালেও জল হয়েছে এখনো জল। তুমি ডিপার্টমেন্টের লোক, আগে আমারও জবাব দাও। তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো। এই যে ওদেরকে তুমি ধমকাইতেছো, তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? হ্যাঁ, এই যে আমি আইসি তো তুমি যে দেখলাম তারা এইখান থেকে যাও, রাস্তা থেকে সরাও কইতেছো, আমার রেকর্ডিং আছে। ঠিক আছে থাকুক আপনার রেকর্ড।
হ্যাঁ না থাকুক আপনার রেকর্ডিং। কম্পিটেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতেছি, সব প্রবলেম সর্ট আউট করে দিতেছি। থ্যাংক ইউ। ঘটনার খবর পেয়ে এলাকার নেতৃত্বরা ছুটে আসেন অবরোধ স্থলে। জানা গিয়েছে নেতারা অবরোধকারীদের রাস্তা তুলে নেওয়ার জন্য, এই যে গোটা অবরোধ, সেই অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দিয়েছেন বলেই তারা অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিলোনিয়া থানার পুলিশও। খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। এরপর জল পাওয়ার আশ্বাস দিয়ে অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলা হয়। অবশেষে জলসম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের 2টি গাড়ি ছুটে আসে নেতাজি পল্লী এলাকায়। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ড্রাগ সহ আটক এক নেশা কারবারি ভাগ্যপুরে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য গোয়েন্দা বিভাগ সহ ধর্মনগর থানা পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে এসপি ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে একটি পুলিশের দল ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সাদা পোশাকে ভাগ্যপুরের হেলাল উদ্দিনকে পালসার বাইক সহ আটক করে। তারপরেই তাকে তল্লাশি করলে তার কাছ থেকে 2টি সাবানের বাক্সে ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতের নামে এনডিপিএস থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্টেপ বলতে গতকালকে রাত্রে প্রায় 11টার দিকে হেলালুদ্দিন বলে একজন ডাক্তারবাড়িকে গোয়েন্দা দপ্তর ত্রিপুরা এবং ধর্মনগর থানা পুলিশ যৌথ অভিযানে আটক করে। তার কাছ থেকে 22 গ্রাম বিশুদ্ধ কোয়ালিটি হিরোইন আটক করা হয়েছে, একটা বাইক আটক করা হয়েছে। এলাকার মানুষ সন্তুষ্টি ব্যক্ত করেছে, অনেকে ফোন করেছে। একটা আমরা যে পদ্ধতি নিয়েছি তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, তাকে পুলিশ আমাদের নিয়ে আসা হবে। কত গ্রাম মাল উদ্ধার করা হয়েছে? 22 গ্রাম। এটা মূল্য কত হতে পারে, কালোবাজারি মূল্য? আসলে এটা পিউরিটির উপর নির্ভর করে। এটা তো খুব ভালো মাল, কারণ আমরা পিউরিটি আমরা টেস্ট করেছি, আমাদের কাছে যে টেস্টিং কিট আছে। তো রেটটা 1 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পড়ে 1 কেজির দাম। এখানে 22 গ্রাম ধরা হচ্ছে। জানা গিয়েছে আটক হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভাগ্যপুর সহ তার আশেপাশের এলাকায় নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এতে পরে এই গোটা এলাকাতে তিনি ড্রাগসের রমরমা ব্যবসা করছিলেন। অতঃপর তাকে ধরতে সফল হয়েছে পুলিশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 31শে মে শুক্রবার দুপুর 12টা নাগাদ হঠাৎ করে ইছপপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলারা একত্রিত হয়ে সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে 80% মহিলারা যোগ দিলেও মহিলাদের সঙ্গে 20% পুরুষও শামিল ছিলেন। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত ক্ষিপ্ত মহিলারা জানিয়েছেন বিগত 6 দিন ধরে গোটা ইছপপুর গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ নেই। 6 দিন ধরে ইছপপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 500 পরিবার বিদ্যুৎহীন রয়েছে। এই গোটা বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস দত্ত আমাদের ফোন লাইনে রয়েছেন। দেবাশিস, কি হয়েছে গোটা বিষয়? প্রথমে যেটা তোমাকে জানাবো, গত 1 সপ্তাহ ধরে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিশেষ করে গত সপ্তাহখানেক আগে এই কৈলাসহর মহকুমায় প্রবল বজ্রপাত সহ ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের কিছুদিন আগে থেকেই কৈলাসহরের বিভিন্ন মহকুমা অঞ্চলে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বিদ্যুৎহীন হয়ে রয়েছে। তুমি নিশ্চয়ই তোমার মনে রয়েছে, গত 3 দিন আগেও আমাদের নিউজ চ্যানেলে আমরা এই খবর প্রকাশ করেছিলাম। এই কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে গ্রামবাসীরা একত্রিত হয়ে জাউলতলী গ্রাম পঞ্চায়েত এর গ্রামবাসীরা একত্রিত হয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন গত 2 দিন আগে। এরপর আজ 31 মে বিকাল দুপুর 12টা নাগাদ হঠাৎ করে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত ইছপপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা একত্রিত হয়ে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভরত অবস্থায় আমরা মহিলাদের সাথে কথা বলে জানতে পারি বিগত 6 দিন থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে এলাকার তীব্র পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। বারবার তাদের সাথে ফোনে যোগাযোগ করলেও সাই কম্পিউটার সংস্থা আধিকারিকরা কোনো ধরনের পাত্তাই দেননি বলে জানান মহিলারা। আজকের এই বিক্ষোভের পরে সাই কম্পিউটারের আধিকারিকরা কি জানাচ্ছে? তাদের তরফ থেকে কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, এখানে উল্লেখ করার বিষয় হলো এই যে যদিও ঘটনা অনেকটা অবিশ্বাস্য হলেও সত্যি যে যখন বিক্ষোভরত মহিলারা নিজের গ্রাম থেকে এসে শহরে এসে সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন দুপুর 12টা থেকে, দুপুর 1টা নাগাদ হঠাৎ করে অফিসের ভিতর থেকে সাই কম্পিউটার কিছু কর্মীরা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি এবং অশ্লীল আচরণ করেন। এরপরে বিক্ষোভরত মহিলারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বিক্ষোভরত মহিলারা অফিস ঘেরাও প্রত্যাহার করে নেন। সঙ্গে সঙ্গে ওনারা কৈলাসহরের মূল শহরের সেন্ট্রাল রোড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। মহিলারা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে পুরো সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ চলাকালীন অবস্থায় প্রায় কয়েকশো গাড়ি অবরোধের দুপাশে আটকে পড়ে এবং যাত্রীরাও নাজেহালের শিকার হন। প্রায় দুপুর 3:30 নাগাদ কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অবরোধ স্থলে এসে মহিলাদের সাথে প্রায় 45 মিনিটের মতো কথা বলেন। তারপরে এই অবরোধ স্থলে ডেকে আনেন সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদেরকে। সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদের সাথে কথা বলার পর নবকুমার জমাতিয়া জানান যে আজকে রাত্রের মধ্যেই গোটা ইছপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পর বিকাল 4:30 নাগাদ মহিলারা অবরোধ প্রত্যাহার করেন। তবে এখানে উল্লেখ করা যেতেই পারে যে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে প্রতিদিন গোটা মহকুমা এলাকায় অর্থাৎ কৈলাসহরের প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহর এলাকায় এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষোভ বৃদ্ধির ফলে সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে মহকুমাবাসীরা যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন বলেও তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। আরেকটা বিষয় দেবাশিস, এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছেন বা তারা কি এখনো পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছিলেন বা তাদের কি কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন?
এখানে স্থানীয় জনপ্রতিনিধি বলতে আমি প্রথমেই একটা কথা বলে রাখি, মানে শাসক দলীয় যারা জনপ্রতিনিধিরা আছেন, বিশেষ করে এই যে আজকে দুপুরবেলা যে ঘটনাটি ঘটলো, প্রথমে শাহী কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও, পরবর্তী সময়ে শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন তারা করেছে। ইচুপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা করেছেন। এই ইচুপুর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করছেন কে? শাসক দল, অর্থাৎ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা শাসক দলের 50 সদস্যরা না এলেও ওদের আঙ্গুলি হেলন রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওনাদের মদত রয়েছে। কারণ এই গোটা 6 দিন ধরে ইচুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এই ইচুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতেও বিদ্যুৎ নেই, উপপ্রধানের বাড়িতেও বিদ্যুৎ নেই, এবং ওই এলাকায় যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের বাড়িতেও কারণ বিদ্যুৎ নেই। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই অবরোধ স্থলে প্রচুর পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী এসেছিলেন, এবং তাদের নেতৃত্বে ছিলেন কৈলাসহরের থানার এক দারোগাবাবু। যে দারোগাবাবু এখানে অবরোধ স্থলে এসেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেই দারোগাবাবু বাড়িতেও 6 দিন ধরে বিদ্যুৎ ছিল না। একেবারে দেবাশিস, অনেক ধন্যবাদ, তুমি অনেক তথ্য আমাদেরকে এই বিষয়টা জানালে। তবে এই মুহূর্তে সময় হয়েছে যে বিক্ষোভরত মহিলারা তাদের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা এলাকার, আপনারা কোন এলাকার মানুষ? কয়দিন ধরে এখানে বিদ্যুৎ নাই? আপনাকে জানাইছেন শাহী কম্পিউটারে? আপনারা জানাইছেন না বিদ্যুৎ অফিসে? ফোন তুলে না তো, ফোন রিসিভ করে না, কারেন্ট লাগিয়ে ড্রাইভার খেয়ে নিব, ফোন রিসিভ করে না। কয়দিন ধরে কারেন্ট নাই? 6 দিন হইতে কারেন্ট নাই, আমাদের প্লাটে মারিয়া গেছে, মানুষের জল নাই। কোন এলাকাত কারেন্ট নাই? 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড ডোটাত নাই। কোন পঞ্চায়েত? ইসুপুর রাস্তা কই, ইসুপুর গাছবাদ কারেন্ট নাই, ফুলবাড়ি আন্দি গাছবাদ কারেন্ট নাই। আর আপনি মানে আপনি কি বলবেন, মানে কারেন্ট যে নাই? কি কইছে এরা, কি কইছে? এতদিন গেল না কেন, কি কইছে? যেমনটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ চলছে, তার সঙ্গে চলছে লাগাতার বিক্ষোভ। তবে হেলদোল নেই প্রশাসনের। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একের পর এক হুমকি দিচ্ছেন তার দপ্তরের কর্মীদের। এই গোটা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নই কিন্তু বারবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে রাজ্যবাসীকে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, রাস্তা কেটে কালভার্ট তৈরির ফলে জল জমছে বাড়িঘরে। তারই প্রতিবাদে কমলপুর মরাছড়া রাস্তা অবরোধ গ্রামবাসীদের। বিস্তারিত জানাতে কমলপুর থেকে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গোহরায়। দেবজিৎ, ঠিক কি হয়েছে ঘটনা? ঘটনা হলো আজকে সকালে তারা অবরোধ করে কমলপুর মরাছড়া রাস্তা, মানে ব্যস্ততম রাস্তাটি। ঘটনা হলো যে গত 3 দিন ধরে বৃষ্টির ফলে বাড়ি ঘরে জল জমেছে। এই কারণে যে ভট্টাচার্য পাড়ায় লিঙ্ক রাস্তা একটা আছে, যেটা মানে খুব ব্যস্ততম, সেটা মরাছড়া হয়ে কমলপুর শহরে দিকে যায় রাস্তাটা, মানে লোকজন আর যাতায়াত করে সেই জায়গাতে, এবং বিভিন্ন গাড়ি ঘোড়াও যাতায়াত করে। সেইখানে হঠাৎ করে পিডব্লিউডি তরফ থেকে যে রাস্তাটি মধ্য রাস্তায় একদম সম্পূর্ণ রাস্তা কেটে দিয়েছে। নিয়ম হচ্ছে যে এলাকাবাসীর দাবি যে অর্ধেক রাস্তা তৈরি করে বাকিটা পরবর্তী সময়ে তৈরি করতে হবে, কিন্তু দেখা যায় যে না, পুরাটা রাস্তাই তো যেখানে বাদ দিচ্ছে, এই যে মাটি দিয়ে মাটি সরানোর ফলে একটা জায়গা বাদ সৃষ্টি হয়ে গেছে, জল নিষ্কাশনটা বন্ধ হয়ে যায়। তো যার ফলে জল নিষ্কাশন বন্ধ হওয়ার ফলে বৃষ্টির জল, ড্রেনের জল মানুষের বাড়ি ঘরে, এখানে মানে ঘনবসতি, সেই মানুষের বাড়ি ঘরে জল ঢুকে যায়। ফলে তারা অতিষ্ঠ হয়ে মহকুমা শাসক এবং স্থানীয় পূর্ত দপ্তরে তারা আবেদন জানিয়েছে যে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে, কিন্তু হয়তোবা সম্ভব হয়নি। প্রশাসনের তরফ থেকে বা পিডব্লিউডির একটা গাফিলতি রয়েছে, পূর্ত দপ্তরের একটা গাফিলতি রয়েছে। তো ফলে জল এত মানে মানুষের বাড়ি ঘরে যায় যে ফলে অতিষ্ঠ হয়ে আজকে তারা এই রাস্তা অবরোধ করে, মলাচড়া কমলপুর রাস্তাটি। একেবারেই দেবজিৎ, এই যে তুমি জানাচ্ছিলে এই অপরিকল্পিত নির্মাণ, এর ফলে এই যে দায়টা, এই দায়টা ঠিক কোন পক্ষের? এবং সরকার বা যারা প্রশাসন রয়েছেন স্থানীয়, তারা কি জানতেন না? এখানে যে দায়টা দেওয়া হয়েছে, এলাকাবাসীর বক্তব্য হলো যে যেটা যে এখানে যে ঠিকাদার আছেন, যে ঠিকাদার কাজটা বরাদ্দ পেয়েছেন, সেই ঠিকাদারের মানে কি বলবো, নন প্ল্যানিং এ এই ঘটনাটা ঘটেছে। তারা রাস্তা সম্পূর্ণ কেটে দিয়েছে। তারা ভেবেছিল বলে, এখানে যতটুকু মানে জানতে পারি যে ঘটনাস্থলে এসে যে অত মানুষ নাকি এই রাস্তা দিয়ে চলাচল করে না, তাদের বক্তব্য। কিন্তু যে রাস্তা চলাচল অ্যাকচুয়ালি করে, খুব ব্যস্ততম রাস্তা, আগে বলা হয়েছে। পাশাপাশি যে মাটি যে সরানো হয়েছে, মাটিতে একটা বাঁধ সৃষ্টি হয়ে গেছে জল নিষ্কাশনের, তো এই বিস্তর উঁচু মাটি, যার জন্য আমি ওই ভিডিওতে ফুটেজে দিয়ে দিয়েছি। কিন্তু দেখা যায় যে এর ফলেই এখানে সবাই এই ঠিকাদারকে দায়ী করছে। অর্থাৎ এই ঠিকাদারের অপরিকল্পিত নির্মাণের ফলেই আজকে এই সমস্যায় ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। একদম এলাকাবাসী সমস্যায় ভুগছে এলাকাবাসী, এবং এখন এই পথ অবরোধ উঠে যায় আশ্বাসের ফলে। এখানে বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি এখানে যে ডে লেবার গুলো আছেন, যারা বিভিন্ন সকালবেলা থেকে শহরে বন্দরে বিল্ডিং এর কাজ করেন, কিংবা আপনার দৈনিক শ্রমিকের কাজ করেন, তারা কিন্তু ম্যাক্সিমাম 85 লালছড়ি, এরপরে চন্দননগর, সোনারায়, ছোট সুরমা, ওই অঞ্চলের তারাও আটকে পড়ে। তাদের একটা খুব যে আমরা যে কাজ পেলাম না, আমরা যে কাজে যেতে পারছি না এই অবরোধের ফলে, আমাদের সংসার কে চালাবে? আমাদের ঘরে 4-5 জন করে লোকজন রয়েছে, আমাদের দৈনিক হাজিরা দিতে হবে। তারাও একটা
এইখানে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হয়েছিল। অর্থাৎ দেবজিৎ মানে উভয় পক্ষেই এই পরিকল্পনাহীন নির্মাণের ফলে উভয় পক্ষেই সেই অসুবিধায় কিন্তু পড়ছে আমজনতাই, একদিকে যেমন সাধারণ যে দিনমজুররা রয়েছেন, অন্যদিকে গ্রামবাসীরা। এবার এই গোটা ঘটনায় প্রশাসনের কি বক্তব্য? ঠিক প্রশাসনের বক্তব্য হচ্ছে যে কালকে আলোচনার মাধ্যমে টাইম দিয়েছে যে কাল 11টার সময় কমলপুর এসডিএম অফিসে লেবার পক্ষ যারা শ্রমিকে কাজ করতে পারেনি অবরোধের ফলে, এবং যে নির্মাণ সংস্থা যারা এই নির্মাণের কাজের জন্য এই ব্যাঘাত ঘটেছে, এই অবরোধ, তাদের সাথে আলোচনার মাধ্যমে এই ব্যাপারটি করা হবে বলে তারা জানিয়েছে। এখানকার যে মানে স্থানীয় যে নেতা আছেন পরুদুষ পাল, এই সমস্যার সমাধানের দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দেবজিৎ, যে এই পরিকল্পনাহীন নির্মাণের ফলে ঠিকাদারের পরিকল্পনাহীনতায় আজ সমস্যার মধ্যে পড়েছেন যেমন দিনমজুররা, তেমন গ্রামবাসীরাও কিন্তু অতিষ্ঠ হয়ে রয়েছেন। এই ভুক্তভোগী অংশের মানুষ কি জানাচ্ছেন শোনাবো। কেন অবরোধটা করছেন? এর জন্য নিয়ে অবরোধ করছেন? রাস্তা অবরোধ করলে জনগণের ক্ষতি ছাড়া লাভ হয় না, ঠিক আছে? এখানে হাসপাতালে রুগী আছে, কলেজের স্টুডেন্ট আছে, অনেক লোক আছে, সবাই রুগী আছে, রাস্তাটার বেহাল অবস্থা। এটা দিয়ে এমন কি কাজ করাইছে, এটা কোনো পরিষেবা ভালো হয় নাই। ওখানে জলে আমরা জলাক্ত হয়ে গেছি, রাত জনসাধারণ যাওয়া আসার জন্য খুব অসুবিধা হচ্ছে। আমরা 10 টাকার বেশি 20 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আমরা হসপিটালে যেতে হচ্ছে, ওষুধে যেতে হচ্ছে, সবখানে যেতে হচ্ছে। সাপ্লাই বন্ধ, বিদ্যুৎ পরিষেবা খুব খারাপ। আমরা এর জন্য অবরোধ করছি রাস্তা। আমরা সবার সহযোগিতা চাই, আমরা যেন অবরোধটা সফল হয়, এর জন্য সবার কাছে অভ্যর্থনা জানাচ্ছি। কমলপুর হসপিটালের যে মেইন রোড এবং ভট্টাচার্যপাড়া যে এরিয়া দিঘিরপাড় সমেত, এই ভট্টাচার্যপাড়াতে যতটা সম্ভব সঙ্গে নিকটে রেমেলের টাইমে যে সময় সারা ভারতবর্ষে ঝড়ের সতর্কতা জারি করছে, ঠিক ওই সময়টাতে মেইন রোডটারে রাতের অন্ধকারে কাটা হয়েছে। কোনো পাবলিকের সাথে, এলাকার মানুষের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া পুরাটা ড্রেনে রাস্তাটাতে এইভাবে কাটতে রাখছে, যার লাগে পুরা এলাকাতে জলের একটা বাড়ি বাজারে সমস্ত জায়গাতে জল। এই হসপিটাল রোডে শয়ে রুগী যাইতে পারে না, স্কুল ছাত্ররা যাইতে পারে না, একটা বিরাট বিপর্যয়ের মধ্যে এলাকাবাসী আছে। মহকুমা প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন, এবং পিডব্লিউডি কীভাবে এই অর্ডার জারি করলো পুরোটা একভাবে কাটটা দেওয়ার লেগে রাতের অন্ধকারে, এটা আমরা কেউই জানি না। এটা সুস্থ জনগণের তাদের সুবিধাও হয়। কয়টার থেকে অবরোধ চলে? এটা আরম্ভ হচ্ছে 8টার থেকে। এখন তো 10:30 বাজে। চলবে আপনাদের আন্দোলন? যতক্ষণ পর্যন্ত এসডিএম মহকুমা প্রশাসন পিডব্লিউডি অফিসাররা নাই, আমরা এখানে আন্দোলনে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
নমস্কার। এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের। চলতি মাসের একটি বড় রায় ঘোষণা করেছিল মাননীয় উচ্চ আদালত, এবং সেই রায় যাতে কার্যকরী হয়, অতি দ্রুত যাতে কার্যকর করা যায় সেই দাবিতেই আজ সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছে ঘটনা? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অরূপের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের। চলতি মাসে একটি বড় রায় ঘোষণা করেছিল মাননীয় উচ্চ আদালত। রায়ে আদালত জানিয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীরাও গ্র্যাচুইটি পাবেন। এই রায় সময়ের মধ্যে কার্যকর করার দাবিতে শুক্রবার ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমরা আবারও চেষ্টা করব অরূপের সঙ্গে কথা বলার, যোগাযোগ করার। অরূপ, শোনা যাচ্ছে? ঠিক কি হয়েছে ঘটনা? হ্যাঁ শুভেন্দু, দেখো হাইকোর্ট কিন্তু চলতি মাসের 9 তারিখে একটা রায় প্রদান করেছিল যে সমস্ত কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং পেনশনার্স আছে তাদেরকে অতি সত্বর গ্র্যাচুইটি প্রদান করতে হবে, এই মর্মে রায় ঘোষণা করেছিল হাইকোর্ট। এবং এই যে রায়ের ফলে যে আর্থিক বেনিফিট ওরা পাবে, এই বেনিফিট যাতে রাজ্য সরকার তথা রাজ্য সরকারের যে দপ্তর আছে সমাজ কল্যাণ দপ্তর, সেই দপ্তর যাতে এই রায় কার্যকর করে দ্রুত তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করে, সেই দাবি নিয়ে কিন্তু আজকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংগঠন নেতৃত্ব ওরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে। এর আগেও কিন্তু তারা এই ব্যাপারে ডেপুটেশন প্রদান করেছিল। ফলে বলা যায় বারবারই কিন্তু আদালতের রায় কার্যকর করার দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করছে, কারণ তার সঙ্গে ওদের জীবন জীবিকার প্রশ্ন জড়িত। আমরা জানি যে রাজ্যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এটা নির্দ্বিধায় বলা যায় তাদের যে আর্থিক যে পরিকাঠামো বা যে বেতন বা যে সমস্ত সুযোগ সুবিধা ওরা পায়, তা কিন্তু বর্তমান যুগের সমাজ ব্যবস্থায় প্রয়োজনীয় যে তুলনা, প্রয়োজনীয় যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে কিন্তু খুব একটা মানানসই নয়, এবং প্রয়োজনের তুলনায় খুব সামান্যই তারা পায়। একেবারে অরূপ, আমি এখানে আরেকটা প্রশ্নে আসবো যে আমরা প্রায় রাজ্যের একাধিক জায়গা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বারংবার বিক্ষোভ দেখাতে দেখেছি। তারা জানিয়েছেন যে কেন্দ্রগুলির অবস্থা একেবারে বেহাল। এই বিষয়ে তারা একাধিকবার সরব হয়েছেন, এবং আজকে তাদের আদালতের রায়ের পরেও তাদের অধিকার পেতে গিয়ে ডেপুটেশন দিতে হচ্ছে। এই যে গোটা পরিস্থিতিটা, এটা কতটা হতাশাজনক। আসলে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, প্রান্তিক অঞ্চলের যে শিশু যারা রয়েছে, শিশুদেরকে একটা প্রপার শেপ দিতে বা শিশুদেরকে একটা ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এরা কিন্তু একটা কার্যকরী ভূমিকা নেয়। সেক্ষেত্রে তাদেরই যদি এই সরকারের কর্মীদের, এই সরকারি কর্মীদেরই যদি সরকার সঠিকভাবে না দেখে, এই গোটা পরিস্থিতিটা কতটা হতাশাজনক। অরূপ, অবশ্যই শুভেন্দু, পরিস্থিতি কিন্তু খুবই হতাশাজনক। বা সেই বাম আমল থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা বঞ্চিত, বলা যায় ওরা বঞ্চিত। তারা কিন্তু যথেষ্ট নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু অঙ্গনওয়াড়ি যে দিদিমণি এবং কর্মী সহায়িকা রয়েছে বা হেল্পার রয়েছে, তারা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই বাম আমল থেকে কিন্তু তাদের আর্থিক সুযোগ সুবিধা খুবই সীমিত এবং ন্যূনতম। এই ন্যূনতম বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা নিয়েই কিন্তু তারা এতদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসছে। বাম আমলেও তারা বারবার বিভিন্নবার সরকারের কাছে ডেপুটেশন দিয়েছে, বিভিন্নবার নিজেদের বক্তব্য রেখেছে যে আমাদেরকে আরো সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করা হোক, আমরা আর কুলিয়ে উঠতে পারছি না, কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। বর্তমান বিজেপি সরকার আসার পর কিছুটা হয়তো বা আর্থিক সংস্থান ক্ষেত্রে তাদের কিছুটা সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু যেই সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধা কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। এই পরিস্থিতিতে হাইকোর্ট যখন এই রায় দিয়েছে যে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে,
এবং পেনশনারদেরও দিতে হবে। এই রায় যাতে দ্রুত কার্যকর করা যায়, এটা কিন্তু রাজ্য সরকারের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বাদ দিলে কিন্তু প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ একদম প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষা ব্যবস্থা বা শিশুদেরকে গড়ে তোলার ক্ষেত্রে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের এই অধিকার পেতে গিয়েও কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপ করতে হচ্ছে হাইকোর্টকে, এবং সেই অধিকার তারপরেও কিন্তু আসছে না। তাদেরকে ডেপুটেশন জমা দিতে হচ্ছে যাতে সময়ের মধ্যে তারা এই রায়টা কার্যকর করাতে পারেন। এই শুধু রায় নয়, আরও 4 দফা, এই রায় সহ আরও 4 দফা দাবি নিয়ে তারা আজ ডেপুটেশন দিয়েছেন। তারা কি জানাচ্ছেন ঠিক শোনাবো। তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-র উপরও কেস রয়েছে। কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে। আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন, ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয়, যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকে রায়টা কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনেদের মুখে হাসি ফুটুক। তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে, যেমন আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না। এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত এটা সবাই জানা, বারবারই আমরা ডেপুটেশন দিই যে এসএমপি বিল 7 মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে। তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে, যেমন চালের ড্রাম। প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে চালের ড্রামের শর্টেজ, এবং অনেক দিন প্রায় 14-15 বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে, ড্রামগুলি ভেঙে গেছে। চাল রাখা, শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইঁদুর থাকছে, তো এগুলো তার বাচ্চাদের খাওয়ানো যায় না। তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে 9,000 উপর সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয়, কারণ 15 বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুন। হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে কতজন উপকৃত হবে? আপনারা কতজন রয়েছেন? রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় 5,000-এর মতো। তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ আগামী দিন যাবে, 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছে, প্রত্যেকে এই রায়ে উপকৃত হবে। আপনার পরিচয়টা? আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। বৃহস্পতিবার গভীর রাতে ভুতুরিয়া এলাকায় 2 যুবককে বাড়ি যাওয়ার সময় পথ আটকে বেধড়ক মারধর করে 3 যুবক। এই ঘটনায় আহত যুবকরা দাহস্থ হয় পূর্ব আগরতলা থানার। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলেই এখনো পর্যন্ত খবর। এই গোটা ঘটনাটি বিস্তারিত জানবো, আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী রয়েছে ফোন লাইনে। অরূপ, গোটা বিষয়টি কি হয়েছিল? হঠাৎ করে এই 2 যুবককে কেন মারলেন এই 3 যুবক? অরূপ, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি আরেকবার বলো। এই মুহূর্তে ফোন লাইনে একটু সমস্যা হয়েছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন।
বৃহস্পতিবার গভীর রাতে ভুতুরিয়া এলাকায় দুই যুবককে বাড়ি যাওয়ার সময় পথ আটকে বেধড়ক মারধর করে 3 যুবক। এই ঘটনায় আহত যুবকরা দ্বারস্থ হয় পূর্ব আগরতলা থানায়। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলো। একেবারে অরূপ, তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে গতকাল রাতে ভুতুরিয়া এলাকায় যে ঘটনা ঘটেছে, একেবারে লজ্জাজনক একটি ঘটনা। রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। দুই যুবক বাড়ি যাওয়ার পথে তাদের পথ আটকে তাদেরকে বেধড়ক মারধর করে 3 যুবক। কি মনে হয় এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ কি? হ্যাঁ সোহেলি, দেখো, এটা ঠিক মানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বা এরকম কিছু না। প্রাথমিক তদন্তে যা বেরিয়ে এসছে তাতে দেখা যায় যে দুই যুবক বাড়ি যাচ্ছিলেন, এমন সময় বাইকার ওই 3 যুবক তাদের পথ আটকায় এবং তাদেরকে দুই যুবককে ব্যাপকভাবে মারধর করে। তারপর আজকে গতকাল রাতে কিন্তু এই আক্রান্ত যে 2 যুবক তারা পূর্ব আগরতলা থানা শরণাপন্ন হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে কিন্তু তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানা এবং পূর্ব আগরতলা থানার যে ওসি, বর্তমান ওসি, তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু 3 অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাদের সন্ধানে কিন্তু পুলিশ রেড চলছে। সুতরাং বলা যায় যে পুলিশ মোটামুটি সক্রিয়ভাবে এখানে কাজ করছে। কিন্তু এই ঘটনার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো রাজধানী আগরতলার নেশাদ্রব্যের ব্যবহার এবং নেশাদ্রব্যের ব্যবহার যত বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট, ভায়োলেন্স কিন্তু ততই বাড়ছে। কিছুদিন আগে কিন্তু রাজধানীর পুষ্টি বিশ্বমণিতে এরকম একটি ঘটনা হয়েছে যেখানে তেলিয়ামোড়ার এক যুবককে প্রকাশ্য যুবককে ব্যাপকভাবে মারধর করেছে কিছু সমাজ বিরোধী। ফলে এই ঘটনাগুলির যদি গভীর পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে কিন্তু নেশাদ্রব্যের বারবারন্তের কারণে কিন্তু হিংসা, রাজধানী আগরতলায় হিংসা ছড়িয়ে পড়ছে। এই জায়গাতেই একটা প্রশ্ন বারবার উঠছে যে যদি এই রকম ঘটনা বারংবার ঘটতে থাকে তাহলে রাজধানী আগরতলার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন করবেনি সাধারণ মানুষ। সেক্ষেত্রে কি করবে প্রশাসন? দেখো সোহেলি, আগে কিন্তু এখনো কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় পুলিশের কিন্তু নাইট পেট্রোলিং চালু আছে। বিভিন্ন থানার পক্ষ থেকে নাইট পেট্রোলিং করা হয়, বিট পুলিশ আছে। কিন্তু ক্রাইমের যে গ্রাফ, সেই ক্রাইমের যে ছোটখাটো ক্রাইমের গ্রাফ বলো বা বড় ক্রাইমের ছোটখাটো ক্রাইমের গ্রাফের সঙ্গে যদি মিলিয়ে দেখা যায় তাহলে কিন্তু দেখা যায় যে এই যে নাইট পেট্রোলিং যেটা বাইক দিয়ে করা হয় বা পুলিশের গাড়ি দিয়ে করা হয় সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় কম। প্রয়োজনের তুলনায় কম বলে কিন্তু পুলিশি সক্রিয়তা কম বলে কিন্তু এই ধরনের ঘটনাগুলি বারবার ঘটছে, যেখানে পুলিশের নাকের ডগায় অথবা পুলিশ আউটপোস্টের কিছুটা দূরেই বেপরোয়া সমাজ বিরোধীরা মারধরে ঘটনায় জড়িয়ে পড়ছে বা মানুষজনকে মারধর করছে। ফলে এই ঘটনায় পুলিশি সক্রিয়তা কিন্তু আরো বৃদ্ধি করা প্রয়োজন। রাজধানীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ যদি সাফিসিয়েন্ট ভাবে সক্রিয় না থাকে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আরো বাড়তে পারবে। যদিও পূর্ব থানার পুলিশ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে মোটামুটি, সেটা বলা যায়। অনেক ধন্যবাদ অরূপ। এই মুহূর্তে পূর্ব আগরতলা থানার ওসি এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে কি জানিয়েছেন শুনবো। গতকাল যখন রাত্রিবেলা এখানে আমাদের বুতুরিয়া গ্যাস এজেন্সির সামনে একটা ইনসিডেন্ট হয়েছে, 2 পার্টির মধ্যে ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ সাথে সাথে গেছে এবং যারা এখানে মারধর করেছে পালিয়ে গেছে এখান থেকে। আর 2জন ছেলে যারা ইনজুর্ড অল্প বিস্তর হয়েছে তারা থানাতে এসেছিল। আমরা পুলিশ পাঠিয়েছি এখানে, তাদের মেডিকেলে পাঠানো হয়েছে। তো আজকে তারা একটা কমপ্লেন দিয়েছে আমরা একটা কেস নিয়েছি। কেস নেওয়ার আগেই আমরা কালকের ইনসিডেন্টের সূত্র ধরে সকাল থেকে আমাদের অফিসার বেরিয়েছেন। ওখানে বুতুরিয়ার আশেপাশে যে সিসিটিভি আছে সেটা ফুটেজ কালেকশন করেছি আমরা। বাইকে করে যে 3জন লোক এসছে তাদের আইডেন্টিফাই করা হয়েছে, তাদের বাড়িতে রেড করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা এখনও বাড়িতে নেই, এর মধ্যে একজন স্টুডেন্ট আছে, সে কলেজে গেছে। তো আমরা একটা কেস নিয়েছি, আজকের মধ্যেই তারা অ্যারেস্ট হয়ে যাবে। তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিহ্নিত হয়েছে স্যার? চিহ্নিত? হ্যাঁ চিহ্নিত। এখানে তারা 3 জনের নামও দিয়েছে যারা
উত্তম ত্রিপুরা যে কমপ্লেনটা করেছে, এখানে তারা যে নামগুলা দিয়েছে এই নামগুলোর সাথে এবং আমাদের ফুটেজের যেটা দেখেছি সেটা মিল আছে এবং তারা অ্যারেস্ট হয়ে যাবে, আজকে অ্যারেস্ট হবে। রাজধানী আগরতলাতে এই ধরনের ঘটনা নতুন নয়। একের পর এক এই ধরনের নিরাপত্তাহীনতার যে সমস্যা, এই ধরনের অঘটন ঘটেই চলছে এবং এটা যে একেবারে অঘটন সেরকমটাও কিন্তু নয়। তবে এই যে ঘটনাগুলোর পেছনে মূল কাণ্ডারি কারা এবং কি কারণে এই ধরনের জিনিসপত্র ঘটছে আগরতলা শহরে, সে বিষয়ে কিন্তু অবশ্যই তদন্ত প্রয়োজন। তবে একটা প্রশ্ন সাধারণ কিন্তু বারবার করছেন যে এখন কি রাজধানী আগরতলাতে রাত্রিবেলাতে শান্তিতে চলাফেরাও করা যাবে না? এমনই কি তলানিতে এসে ঠেকেছে রাজধানী আগরতলার নিরাপত্তা? প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও।
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এবার চা বিক্রেতার বাড়িতে চুরি, বাড়ির লোকের অনুপস্থিতিতে চা বিক্রেতার ঘর সাফ করে দিল চোর। ঘটনা বিশালগড় থানার মধ্য লক্ষ্মীবিল নারী মঙ্গল স্কুল সংলগ্ন এলাকায়। বাড়ির মালিক উত্তম দেব চা বিক্রি করে সংসার প্রতিপালন করেন। তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার সকালে বাড়িতে এসে তিনি এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। তার বাড়িতে চুরি হয়েছে জেনে তার কি প্রতিক্রিয়া শুনবো। আমি তো বাদ গেছে মশলা সিদ্ধা ধরে গেছি যে আমি তো আজকে সকালে বাইরে ফ্লোরে ছেলেরা পাঠাইছি বলে তার প্রাইভেট আছে, তুই বাড়ির জায়গা গিয়েছে প্রাইভেট দায় পড়তে করে দায় তালা খুলতে লইয়া দেখে তালা টান দিচ্ছে শীতকাল বেরিয়ে পড়ছে ঘরে ঢুকে মানে এখানে ফিটে বেরোলো যাও সালা এবার লগে লগে তাড়াতাড়ি ফোন করছে, ফালাই দিয়ে দূরাইয়া এরপরে আই পড়ছি। কি কি নিচ্ছে আপনার বাড়ির থেকে? বাইকটা নিতে কোনো কিছু রাখছে না, সব যা আছে স্বর্ণের জিনিস, রূপার জিনিস তো আসলো, কিছু বাদ দিছে না, ঘর লন্ড ফন্ড করে। কি নাম আপনার? আমার নাম উত্তম দেব। কোন জায়গার বাড়ি? বিশাল ভদ্রলোক নারীগুলো স্কুলের পেছনে। পুলিশ আইসি না ঘটনা? না না না, ওগুলো আইসে না। কি করেন আপনি? আমি সাত ধরে উঠে নারীগুলো স্কুল ঘটনা সত্য। রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটতেই থাকছে, তবে এবারে একেবারে বেলাগাম কারণে চুরি। কি কারণে এই চুরি হলো তা এখনো জানা যায়নি, তবে পুলিশ এই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পানীয় জল না পেয়ে পথ অবরোধ করলো বিলোনিয়া নেতাজি পল্লী এলাকার প্রমিলা বাহিনী। দুদিন ধরে পানীয় জল ঠিকভাবে পাচ্ছেন না নাজেহাল এলাকাবাসীরা। ক্ষুব্ধ হয়ে নেতাজি পল্লী প্রমিলা বাহিনীরা কলসি বালতি নিয়ে পথ অবরোধে বসেন আজকে। তাদের কি প্রতিক্রিয়া শুনবো। জল নাই তো 5 মিনিট জল দিতে সকালে 5 মিনিট দিতে পরিবেলে জল ছাড়ি গেছে গাড়ি দিকে জল নাই, আমরা জলের কষ্ট করছি। কতদিন ধরে এই অবস্থা চলছে? 2 দিন আজকে আর কালকে আমরা 2 দিন আমরা লেট্রিন যাইতেও কষ্ট, লেট্রিন যাওয়ার জল নাই, লেট্রিনে যাওয়ার জল নাই না, এই অবস্থা। এখন তোমরা কি করতেছ? আমরা জলের লাগে ওই মেম্বারের কাছে ফোন করছি, মেম্বারের কাছে গাড়ি খারাপ, মেম্বারের কাছে জলের গাড়ি খারাপ, মেম্বারের কাছে সবাই বালতি টালতি রাস্তাতে সরাইতো, কারণটা কি তাকো? আরে জল সকালে দিছে না, একটু কম দিছে এখনো। না না আজকে না তো, শুধু এটা একটু কম জল না না এটার ব্যাপার। তুই কি ডিপার্টমেন্টের লোক? তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? তুমি কিসের? না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো আগে বলো। এই যে লোকগুলারে তুমি মহিলাদেরকে তুমি বাধা দিলা, ওরার উদ্দেশ্যটা যে তুমি বানচাল করার চেষ্টা করতে আসো, কারণটা কি দেখো? সকালেও জল হয়েছে এখনো জল। তুমি ডিপার্টমেন্টের লোক, আগে আমারও জবাব দাও। তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? বাদ বাকিরা জল দেয় না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো। এই যে ওদেরকে তুমি ধমকাইতেছো, তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? হ্যাঁ, এই যে আমি আইসি তো তুমি যে দেখলাম তারা এইখান থেকে যাও, রাস্তা থেকে সরাও কইতেছো, আমার রেকর্ডিং আছে। ঠিক আছে থাকুক আপনার রেকর্ডিং। হ্যাঁ না থাকুক আপনার রেকর্ডিং। কম্পিটেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতেছি, সব প্রবলেম সর্ট আউট করে দিতেছি। থ্যাংক ইউ।
ঘটনার খবর পেয়ে এলাকার নেতৃত্বরা ছুটে আসেন অবরোধ স্থলে। জানা গিয়েছে নেতারা অবরোধকারীদের রাস্তা তুলে নেওয়ার জন্য, এই যে গোটা অবরোধ, সেই অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দিয়েছেন বলেই তারা অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিলোনিয়া থানার পুলিশও। খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। এরপর জল পাওয়ার আশ্বাস দিয়ে অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলা হয়। অবশেষে জলসম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের 2টি গাড়ি ছুটে আসে নেতাজি পল্লী এলাকায়। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ড্রাগ সহ আটক এক নেশা কারবারি ভাগ্যপুরে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য গোয়েন্দা বিভাগ সহ ধর্মনগর থানা পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে এসপি ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে একটি পুলিশের দল ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সাদা পোশাকে ভাগ্যপুরের হেলাল উদ্দিনকে পালসার বাইক সহ আটক করে। তারপরেই তাকে তল্লাশি করলে তার কাছ থেকে 2টি সাবানের বাক্সে ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতের নামে এনডিপিএস থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্টেপ বলতে গতকালকে রাত্রে প্রায় 11টার দিকে হেলালুদ্দিন বলে একজন ডাক্তারবাড়িকে গোয়েন্দা দপ্তর ত্রিপুরা এবং ধর্মনগর থানা পুলিশ যৌথ অভিযানে আটক করে। তার কাছ থেকে 22 গ্রাম বিশুদ্ধ কোয়ালিটি হিরোইন আটক করা হয়েছে, একটা বাইক আটক করা হয়েছে। এলাকার মানুষ সন্তুষ্টি ব্যক্ত করেছে, অনেকে ফোন করেছে। একটা আমরা যে পদ্ধতি নিয়েছি তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, তাকে পুলিশ আমাদের নিয়ে আসা হবে। কত গ্রাম মাল উদ্ধার করা হয়েছে? 22 গ্রাম। এর মূল্য কত হতে পারে, কালোবাজারি মূল্য? আসলে এটা পিউরিটির উপর নির্ভর করে। এটা তো খুব ভালো মাল, কারণ আমরা পিউরিটি আমরা টেস্ট করেছি, আমাদের কাছে যে টেস্টিং কিট আছে। তো রেটটা 1 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পড়ে 1 কেজির দাম। এখানে 22 গ্রাম ধরা হয়েছে। জানা গিয়েছে আটক হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভাগ্যপুর সহ তার আশেপাশের এলাকায় নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এতে পরে এই গোটা এলাকাতে তিনি ড্রাগসের রমরমা ব্যবসা করছিলেন। অতঃপর তাকে ধরতে সফল হয়েছে পুলিশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 31শে মে শুক্রবার দুপুর 12টা নাগাদ হঠাৎ করে ইছপপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলারা একত্রিত হয়ে সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে 80% মহিলারা যোগ দিলেও মহিলাদের সঙ্গে 20% পুরুষও শামিল ছিলেন। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত ক্ষিপ্ত মহিলারা জানিয়েছেন বিগত 6 দিন ধরে গোটা ইছপপুর গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ নেই। 6 দিন ধরে ইছপপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 500 পরিবার বিদ্যুৎহীন রয়েছে। এই গোটা বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস দত্ত আমাদের ফোন লাইনে রয়েছেন। দেবাশিস, কি হয়েছে গোটা বিষয়? প্রথমে যেটা তোমাকে জানাবো, গত 1 সপ্তাহ ধরে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিশেষ করে গত সপ্তাহখানেক আগে এই কৈলাসহর মহকুমায় প্রবল বজ্রপাত সহ ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের কিছুদিন আগে থেকেই কৈলাসহরের বিভিন্ন মহকুমা অঞ্চলে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বিদ্যুৎহীন হয়ে রয়েছে। তুমি নিশ্চয়ই তোমার মনে রয়েছে, গত 3 দিন আগেও আমাদের নিউজ চ্যানেলে আমরা এই খবর প্রকাশ করেছিলাম। এই কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে গ্রামবাসীরা একত্রিত হয়ে জাউলতলী গ্রাম পঞ্চায়েত এর গ্রামবাসীরা একত্রিত হয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন গত 2 দিন আগে। এরপর আজ 31 মে বিকাল দুপুর 12টা নাগাদ হঠাৎ করে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত ইছপপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা একত্রিত হয়ে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভরত অবস্থায় আমরা মহিলাদের সাথে কথা বলে জানতে পারি বিগত 6 দিন থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে এলাকার তীব্র পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। বারবার তাদের সাথে ফোনে যোগাযোগ করলেও সাই কম্পিউটার সংস্থা আধিকারিকরা কোনো ধরনের পাত্তাই দেননি বলে জানান মহিলারা। আজকের এই বিক্ষোভের পরে সাই কম্পিউটারের আধিকারিকরা কি জানাচ্ছে? তাদের তরফ থেকে কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, এখানে উল্লেখ করার বিষয় হলো এই যে যদিও ঘটনা অনেকটা অবিশ্বাস্য হলেও সত্যি যে যখন বিক্ষোভরত মহিলারা নিজের গ্রাম থেকে এসে শহরে এসে সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন দুপুর 12টা থেকে, দুপুর 1টা নাগাদ হঠাৎ করে অফিসের ভিতর থেকে সাই কম্পিউটার কিছু কর্মীরা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি এবং অশ্লীল আচরণ করেন। এরপরে বিক্ষোভরত মহিলারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বিক্ষোভরত মহিলারা অফিস ঘেরাও প্রত্যাহার করে নেন। সঙ্গে সঙ্গে ওনারা কৈলাসহরের মূল শহরের সেন্ট্রাল রোড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। মহিলারা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে পুরো সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ চলাকালীন অবস্থায় প্রায় কয়েকশো গাড়ি অবরোধের দুপাশে আটকে পড়ে এবং যাত্রীরাও নাজেহালের শিকার হন। প্রায় দুপুর 3:30 নাগাদ কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অবরোধ স্থলে এসে মহিলাদের সাথে প্রায় 45 মিনিটের মতো কথা বলেন। তারপরে এই অবরোধ স্থলে ডেকে আনেন সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদেরকে। সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদের সাথে কথা বলার পর নবকুমার জমাতিয়া জানান যে আজকে রাত্রের মধ্যেই গোটা ইছপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পর বিকাল 4:30 নাগাদ মহিলারা অবরোধ প্রত্যাহার করেন। তবে এখানে উল্লেখ করা যেতেই পারে যে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে প্রতিদিন গোটা মহকুমা এলাকায় অর্থাৎ কৈলাসহরের প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহর এলাকায় এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষোভ বৃদ্ধির ফলে সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে মহকুমাবাসীরা যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন বলেও তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। আরেকটা বিষয় দেবাশিস, এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছেন বা তারা কি এখনো পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছিলেন বা তাদের কি কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন?
এখানে স্থানীয় জনপ্রতিনিধি বলতে আমি প্রথমেই একটা কথা বলে রাখি, মানে শাসক দলীয় যারা জনপ্রতিনিধিরা আছেন, বিশেষ করে এই যে আজকে দুপুরবেলা যে ঘটনাটি ঘটলো, প্রথমে শাহী কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও, পরবর্তী সময়ে শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন তারা করেছে। ইচুপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা করেছেন। এই ইচুপুর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করছেন কে? শাসক দল, অর্থাৎ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা শাসক দলের 50 সদস্যরা না এলেও ওদের আঙ্গুলি হেলন রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওনাদের মদত রয়েছে। কারণ এই গোটা 6 দিন ধরে ইচুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এই ইচুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতেও বিদ্যুৎ নেই, উপপ্রধানের বাড়িতেও বিদ্যুৎ নেই, এবং ওই এলাকায় যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের বাড়িতেও কারণ বিদ্যুৎ নেই। এখানে উল্লেখ করা যেতে পারে যে সেই অবরোধ স্থলে প্রচুর পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী এসেছিলেন, এবং তাদের নেতৃত্বে ছিলেন কৈলাসহরের থানার এক দারোগাবাবু। যে দারোগাবাবু এখানে অবরোধ স্থলে এসেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেই দারোগাবাবু বাড়িতেও 6 দিন ধরে বিদ্যুৎ ছিল না। একেবারে দেবাশিস, অনেক ধন্যবাদ, তুমি অনেক তথ্য আমাদেরকে এই বিষয়টা জানালে। তবে এই মুহূর্তে সময় হয়েছে যে বিক্ষোভরত মহিলা তাদের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা এলাকার, আপনারা কোন এলাকার মানুষ? কয়দিন ধরে এখানে বিদ্যুৎ নাই? আপনাকে জানাইছেন শাহী কম্পিউটারে? আপনারা জানাইছেন না বিদ্যুৎ অফিসে? ফোন তুলে না তো, ফোন রিসিভ করে না, কারেন্ট লাগিয়ে ড্রাইভার কেন দিব, ফোন রিসিভ করে না। কয়দিন ধরে কারেন্ট নাই? 6 দিন হইছে কারেন্ট নাই, আমাদের প্লাটে মারিয়া গেছে, মানুষের জল নাই। কোন এলাকাত কারেন্ট নাই? 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড ডোটাত নাই। কোন পঞ্চায়েত? ইসুপুর রাস্তা কই, ইসুপুর গাছবাদ কারেন্ট নাই, ফুলবাড়ি আন্দি গাছবাদ কারেন্ট নাই। আর আপনি মানে আপনি কি বলবেন, মানে কারেন্ট যে নাই? কি কইছে এরা, কি কইছে? এতদিন গেল না কেন, কি কইছে? যেমনটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ চলছে, তার সঙ্গে চলছে লাগাতার বিক্ষোভ। তবে হেলদোল নেই প্রশাসনের। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একের পর এক হুমকি দিচ্ছেন তার দপ্তরের কর্মীদের। এই গোটা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নই কিন্তু বারবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে রাজ্যবাসীকে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন